নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, অবোধ। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, গল্পটাতে একটা লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, অবোধ, লেখিকা আশাপূর্ণা দেবী। পড়ন্ত বিকেলে পশ্চিমের জানালাটার সামনে চেয়ারটা টেনে নিয়ে বসেছিলেন অমিতাভ। যতক্ষণ না সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসবে বসেই থাকবেন। আবার সকালে ঠিক এর বিপরীত, আকাশে অন্ধকারের ছায়া থাকতে থাকতেই উঠে পড়ে সোজা পূবের বারান্দায়, যতক্ষণ না সেই অন্ধকারকে ভেদ করে জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়র আবির্ভাব ঘটার আশায় বসেই থাকবেন। কর্মজীবনে অবসর গ্রহণ এবং নতুন শহরতলিতে এই খোলামেলা জায়গায় একখানা বাড়ি বানিয়ে ফেলা, এই দুইয়ের যোগফলে এই এক নেশায় ধরেছে অমিতাভকে, সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা। প্রতিদিন দেখেন আর প্রতিদিনই যেন নতুন করে অবাক হন। ওই জবা কুসুমের উন্মোচনের আগে কত প্রস্তুতি, কত বর্ণাঢ্য বর্ণচ্ছটা, কত লীলা। যেন অনলস এক মহান শিল্পী দিনের পর দিন তার রং তুলির ভাড়ারখানি উজাড় করে চলেন সুষমার বিস্তারে। রোজই যেন একটি নতুন আশ্চর্য অনুভূতি, তার সঙ্গে একটি বিষণ্ণ আক্ষেপ, যেন জীবনের কতগুলি দিন, মাস, বছর অপচয় হয়ে গেছে। প্রতিটি সকালের জন্য যে এক অদৃশ্য আপনজন এমন একখানি সুসময় আলোকিত উপহার পাঠিয়ে চলেছেন, তা কখনো তাকিয়ে দেখেননি। অফিসের কাজই ছিল ধ্যানজ্ঞান। বাড়িতে অফিসের কাজ বয়ে এনে এত বেশি রাত অবধি কাজ করেছেন যে সকালের অনেকটা সময় কেটেছে বিছানায় গড়িয়ে। অপরাজিতা রাগ করে বলতেন, এর থেকে বরং সকাল সকাল শুয়ে পড়ো, ভোর রাত থেকে কাজ করা অনেক ভালো, তাতে স্বাস্থ্য ভালো থাকে। অমিতাভ নিজের অটুট স্বাস্থ্যে গড়ার শরীরটির দিকে তাকিয়ে গর্বের হাসি হাসতেন। আর সূর্যাস্ত, সে সময়টা তো কেটে যেত অফিসের মধ্যে, দিনে আলো জ্বালা কাচের ঘরের টেবিলের সামনে। অপরাজিতা রেগে রেগে বলতেন, আচ্ছা একবার রিটায়ার করো না, তখন দেখব কেমন আমার হাত ছাড়িয়ে পালিয়ে বেড়াও। নাকে দড়িটি দিয়ে ভারতবর্ষের তীর্থসমূহগুলিতে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। বছর বছর পাওনা ছুটি পাবে, কোম্পানি বেড়াতে যাবার জন্য টাকা দেয়, সেগুলি মারা যায়, আর তুমি বাবু শুধু অফিস নিয়েই মত্ত। অপরাজিতার সেই বিদ্রোহী সংকল্পটি আর কাজে পরিণত হয়ে ওঠেনি। অমিতাভর অবসর গ্রহণকাল হতে না হতেই অপরাজিতা শয্যা গ্রহণ করেছিলেন। তারপর আর কি, নিজেই পলায়ন দিলেন অমিতাভর হাত ছাড়িয়ে। অথচ এই বাড়িটায় প্রথম এসেই বলেছিলেন, আহা কি সুন্দর জায়গায় বাড়িটা করেছ গো, দেখো দুদিনেই সেরে উঠব। কথা রাখেননি অপরাজিতা। এখন সারাটা আকাশ অন্ধকারে ছেয়ে গেল, আস্তে আস্তে দু চারটে তারা ফুটতে শুরু করেছে। অথচ এই একটু আগেও অমিতাভ কবির সেই পরম উপন্যাসটির কথা ভাবছিলেন। ওই যেথা জলে সন্ধ্যার কূলে দিনের চিতা। কি আশ্চর্য অনুভূতি, কি আশ্চর্য তুলনা। এখন অন্ধকারের গায়ে তারাদের ঝিকিমিকি। অমিতাভ অবোধ নন, মূর্খ নন। তারারা যে কি বস্তু তা তার অজানা নয়। তবু সেই ছেলেবেলার দূর শৈশবের একটি মধুর মিথ্যাকেই আঁকড়ে ধরতে ইচ্ছে হয়, যে ইচ্ছেটার মধ্যে প্রায় নিমগ্নই হয়ে পড়েছিলেন। সেখানে এসে পড়ল একটি বৈশাখী ঝড়ের ধাক্কা। রাজা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে বলে উঠল, দাদু তুমি আমায় মিছে কথা শেখাও কেন? আমি তোমায় মিছে কথা শেখাই? অমিতাভ হতভম্ব হয়ে তার 5 বছরের নাতির উত্তেজিত মুখের দিকে তাকালেন। রাজা রাজকীয় দাপটের সঙ্গে বলেন,
শেখাও তো, রোজ রোজ শেখাও। সেদিন বললে না আকাশে ভগবান থাকে, ওটা মিছে কথা নয়। ওটা মিছে কথা? মিছেই তো। আকাশটা তো একদম শূন্য, কিচ্ছু না। ওখানে বাড়িঘর কি থাকে তাই ভগবান থাকবে? অমিতাভ বোধহয় রাজার এই প্রশ্নের উৎস অনুমান করেন, তাই হালকা কৌতুকের গলায় বলেন, ভগবানের যে থাকবার জন্য বাড়িঘর লাগে এ কথা তোমায় কে বললে? রাজা পুরো দাপটের সঙ্গে বলে, কে আবার বলবে? মামুনিই বলেছে। বলল ওটা ভুল, আকাশটা একদম ফাঁকা, শূন্য। বড় হলে বুঝবে। আবার তুমি কাল বললে যারা সব মরে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় তারা আকাশের তারা হয়ে যায়। সব মিছে কথা, বিলকুল মিছে কথা। রাজার কণ্ঠস্বর আবেগ কম্পিত, উত্তেজিত। মামুনি বলল, আকাশের তারারা হচ্ছে অন্য অন্য অনেক সূর্য, অনেক অনেক দূরে থাকে বলে অত ছোট্ট দেখায়। মা স্কুলের ছাত্রছাত্রীদের পড়ায় না, মা জানে না। তুমি একটা সেকেলে বুড়ো, তুমি মার থেকে বেশি জানো। আর কখনো আমি তোমার কাছে কোনো গপ্প শুনবো না। তুমি যত ভুলভাল সব মিছে কথা শিখিয়ে ফেলবে, কেবলই তো আবল তাবল কথা বলো, যত সব কুশিক্ষা। ছেলেটার মুখের উপর সদ্য জ্বলে ওঠা বিদ্যুৎ বাতির পুরো আলোটা এসে পড়েছে। অমিতাভ দেখতে পান সে মুখে প্রতিবাদের তীব্রতার থেকে আবেগ আর অভিমানের তীব্রতা বেশি। তার মানে দাদুর কাছে বসে আবল তাবল গল্প করার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওর স্কুল শিক্ষয়িত্রী জননী ছেলের ভবিষ্যৎ ভেবে অতিষ্ঠিত হয়ে তার কুশিক্ষার গোড়ায় কোপ হানতে চেষ্টিত হয়েছেন। দুঃখ বোধ করলেন অমিতাভ, তার সঙ্গে একটু কৌতুকের হাসিও। দুঃখবোধটা নিজের আত্মসম্মানের জন্য নয়, ছেলেটার সত্যি ভবিষ্যতের জন্য। তবু কৌতুকটাকেই প্রধান করে আরেকটু হেসে বললেন, কে বললে কুশিক্ষা হয়? ছেলেবেলায় আমার ঠাকুরদাও তো এইসব বলতেন। রাজা ভুরু কুঁচকে বলে, ঠাকুরদা মানে? ঠাকুরদা মানে জানিস না? ঠাকুরদা মানে বাবার বাবা, দাদু, যেমন আমি তোর। রাজা একটু থেমে বলে, বাবার বাবা তো ঠাকুর হতে গেলেন কেন? ঠাকুরকে তো পুজো করতে হয়, দেখো না দুর্গা পুজোর সময়। অমিতাভকে বোধহয় এবার একটু কৌতুক পেয়ে বসল। তা এইভাবেই তো নাতি ঠাকুরদায় আবল তাবলের গণ্ডির আসর বসে। তবে আর বোধহয় বেশি দিন বসবে না, পুলিশি নজর পড়ে গেছে। তা হোক। এখন হেসে হেসে বললেন, তা বাবার বাবাকেও পুজো করতে হয়, ভক্তি করতে হয়। রাজা হঠাৎ ক্ষেপে গিয়ে তার পূজ্য ভক্তিজনকে সজোরে ঠেলে দিয়ে বলে, ও আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে? দায় পড়েছে আমার তোমাকে পুজো করতে। কি কি বলতো তোমার সেই ঠাকুর দাদু? ওই তো বললাম, বলতেন আকাশে ভগবান থাকেন, সেখান থেকেই আমাদের ভালোবাসেন। আর যারা মারা গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় তারা আকাশের তারা হয়ে গিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে তাকিয়ে আপনজনেদের খোঁজে। বলতো এইসব? রাজা অবজ্ঞা ভরে বলে ওঠে, তার মানে তোমার সেই ঠাকুর দাদু নাকে তোমায় কুশিক্ষা দিত? হ্যাঁ, দিতই তো, বলে ওঠেন অমিতাভ। গুরুজনদের সম্পর্কে উল্লেখ করতে যে বাড়তি একটা ন বসাতে হয়, এ আর অমিতাভ তার নাতিকে শিখিয়ে উঠতে পারলেন না। কি আর করা যাবে, কর্মজীবনের শত চেষ্টাতেও তো অধস্থনদের নিয়মানুবর্তিতা শিখিয়ে উঠতে পারেননি। মানুষের পারার ক্ষমতাই বা কতটুকু। তবু এখন অমিতাভ বোধহয় কৌতুকের হাতিয়ার নিয়ে লড়াইয়ে নেমে পড়েছেন। তাই মাথা দুলিয়ে বলে ওঠেন, ঠাকুরদা তো শুধু ওই বলতেন। আর ঠাকুমা মানে আমার দিদা কি বলতেন জানিস? বাঁশবনে ভূত আছে, বেলগাছে ব্রহ্মতত্ত্বী আছে, তাল গাছে একা নড়ে আছে। একা নড়ে? রাজা উল্লাসিত হয়ে চেঁচিয়ে ওঠে, জানি জানি, ঠিক আমার মামার বাড়ির দিদার মতো। মামার বাড়ির দিদাও একদিন বলেছিল, এক যে আছে আঁকা নড়ে, সে থাকে তাল গাছে চড়ে।
তো হি হি, মামনির কি রাগ! তখন না মামার বাড়ির দিদা বলল, বাবা কান মুলছি, হি হি, শোনেনি, শুধু বলেছিল। অমিতাভ মনে মনে কৌতুকের সঙ্গে একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মামার বাড়ির দিদা, তবু ভালো। হেসে হেসে বললেন, আর একা নড়ে কেমন দেখতে হয় তা বলেনি তোমার মামার বাড়ির দিদা? বলেই তো ছিল, রাজা সোৎসাহে বলে উঠেছিল, দাঁতগুলো তার। ব্যাস, রাজার উৎসাহে বরফ জল এসে পড়ল। রাজা! পাশের ঘর থেকে চলে এসেছেন রাজার মামনি। আবার পড়ার সময় বাজে বাজে কথায় সময় নষ্ট, যাও পড়তে বসো গে, শিগগিরই যাও। আশ্চর্য, আর আপনাকেও না বলে থাকতে পারছি না বাবা। দয়া করে এইসব কতগুলো কুসংস্কারের শেকড় ওর মনের মধ্যে গেঁথে দেবেন না। আপনার পিতামহ প্রপিতামহদের আমলের কুসংস্কারগুলো যদি আপনার নাতির মধ্যে বাসা বাঁধে, সেটা নিশ্চয়ই শুভকর নয়, স্বাস্থ্যকরও নয়, সুশিক্ষাও নয়। অমিতাভ কি অপমানিত হবেন? না, সেটা নেহাত ছেলে মানুষই। তাই হেসে হেসেই বললেন, বাসা কি আর সত্যি বাঁধে মনীষা? বয়স হলে, বুদ্ধি বাড়লে এসব কুশিক্ষা আপনিই ঝরে যায়। তুমি কি আর এখনো বিশ্বাস করছো তালগাছে তালগাছে একা নড়েদের বাসা? মনীষার মুখটা লাল হয়ে উঠল, অবশ্যই অপমানে। এ যুগের মান অপমান বোধের তুলাদণ্ড আলাদা। বলল, তবে এ কথা আমি বলবই, আকাশের তারাদের নিয়ে ওই চিরকেলে 50 সেন্টিমেন্টের শিক্ষা নিশ্চয়ই ক্ষতিকর। এই যে এবাড়ির মা যখন মারা গেছেন, রাজা তো তখন নেহাতি বাচ্চা, মনে থাকবার কথা নয়, তবু মনে রেখেছে, এই আশ্চর্য। বলে, হ্যাঁ মনে আছে, সব সময় শুয়ে থাকতো। হঠাৎ দেখি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, কোন তারাটা ছবির দিদা বলো তো? অনর্থক একটা মিথ্যে সেন্টিমেন্টকে প্রশ্রয় দেওয়ার কোনো মানে আছে? মৃত্যু মানে মৃত্যুই, তারপর আর কিছু থাকতে পারে না, আর কোনো রকম অস্তিত্ব। জ্ঞান উন্মেষ থেকে এই বাস্তব বোধটাই জন্মানো দরকার। মরে যাওয়া মানুষ স্রেফ হাউইয়ের মতো হুশ উঠে গিয়ে আকাশের তারা হয়ে গিয়ে বসে থাকেন, এরকম হাস্যকর অবৈজ্ঞানিক একটা বিশ্রী ধারণা বাচ্চাদের কচি মনে ঢুকিয়ে দেওয়া আমার মতে রীতিমতো অন্যায়। মনীষা বোধহয় অনেকদিন থেকেই এইসব প্রতিবাদের কথাগুলি বলবার জন্য উন্মুখ হয়েছিল, তাই একযোগে বলে ফেলল গড়গড়িয়ে, এই আমাদের দেশের যত বাজে কল্পনা, পাপ পুণ্য, স্বর্গ নরক, পরকাল, দেশটার 12টা বাজিয়ে রেখেছে। তবু আমাদের ছেলেমেয়েদেরকে ওর থেকে উদ্ধার করবার চেষ্টা করতেই হবে। রাজাকে আমি কিছুতেই এইসব কুসংস্কারের শিকার হতে দেব না বাবা। চলে গেল মনীষা নামের সংকল্পে দৃঢ় মহিলাটি। অতএব এখন আশা করা যায় রাজা নামের ছেলেটার ভবিষ্যৎটি ইস্পাতে বাঁধানো থাকবে, কোনোভাবেই জখম হবে না। একটুক্ষণ একটু উৎকর্ণ হয়ে থাকলেন। রাজা নামের সরল শুভ্র ছেলেটা না এখনই সুশিক্ষার দাপটে আর্তনাদ করে ওঠে। একালে ছোট ছেলে মেয়েদের মারধর করার নিয়ম নেই, কিন্তু কঠিন মানসিক পীড়নের থেকে দুটো বড় থাপ্পড় কি বেশি কষ্টের? রাজা হয়তো থাপ্পড় খাবে না, কিন্তু রাজা তার দাদুর সঙ্গে আবোল তাবোল গল্প করার সুখটির থেকে বঞ্চিত হবে। মনটা টনটন করে উঠল। শুধু বঞ্চিত হবে না, বঞ্চিত হবে আরও একটি বয়স্ক লোক। একটা নিঃশ্বাস ফেললেন, উঠে আলোর সুইচটা অফ করে দিলেন। আবার পশ্চিমের জানালার ধারের চেয়ারটায় এসে বসলেন, আর তারা ভরা সেই আকাশটার দিকেই তাকিয়ে থাকলেন। এখন বোধহয় কৃষ্ণপক্ষ, তাই তারাদের জেল্লা বেশি। আর আশ্চর্য, ওই জেল্লার দিকে তাকিয়ে থাকতে থাকতে বিজ্ঞ বিচক্ষণ বয়স্ক একটা লোক সত্যিই একটা পচা পুরনো সেন্টিমেন্টের শিকার হয়ে পড়লেন। ওই অসংখ্যদের মাঝে খুঁজতে লাগলেন বিশেষ একটিকে। কোনটি? কোনটি? অপরাজিতা। অপরাজিতা, ওই ঝলমলে ঝকঝকেটি কি তুমি?
বহুদূরে পড়ে থাকা অমিতাভ নামের এই মুড়ো লোকটার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছ? নাকি ওই মলিন মলিন দুঃখী দুঃখীটাই তুমি? লোকটার দিকে মন কেমনের দৃষ্টিতে তাকিয়ে আছো? হঠাৎ 5 বছরের এই ছেলেটার প্রতি ভারী একটা কৃতজ্ঞতা অনুভব করলেন অমিতাভ। ওর মনে থাকবার কথা নয়। ওর স্মৃতিতে শুধু এক মৃত্যু পথযাত্রিনী শয্যাগতার আবছা ছবি। তবুও ওই অসংখ্য তারকাদের মধ্যে খুঁজতে চেষ্টা করছে সেই ছবির সত্তাকে। ক্রমশই অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছেন অমিতাভ, আর নির্নিমেষ গতিতে তার মধ্যে খুঁজতে চেষ্টা করছেন এক টুকরো আলো। আর এখন সেই বহু বহু যোজন দূরের একটি আলোর বিন্দুর দিকে নির্নিমেষ তাকিয়ে বসে থেকে বিজ্ঞ বিচক্ষণ প্রায় প্রৌঢ় লোকটা বাস্তব বুদ্ধি আর বৈজ্ঞানিক যুক্তি নস্যাৎ করে চুপি চুপি বলে চলেন, অপরাজিতা, তুমি যেখানে গিয়ে বসে আছো সেই জায়গাটা কেমন? তোমার কি খুব খারাপ লাগছে নাকি খুব সুন্দর? আচ্ছা অপরাজিতা, আগে আগে যারা চলে গেছে তাদের সঙ্গে তোমার দেখা হয়েছে? তোমার ছোটদা, তোমার রাঙাদি, তোমার বাবা, যারা তোমার প্রাণতুল্য ছিলেন, তারা কি তোমায় চিনতে পেরেছেন? তোমায় দেখে আহ্লাদে উথলে উঠেছিল? অপরাজিতা, কোনো মতেই কি একবার জানিয়ে দিতে পারো না তুমি আছো? তুমি আছো ঈশ্বরের এই অনন্ত রাজ্যে কোথাও কোনোখানে? মরে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া নয়, চিরতরে হারিয়ে যাওয়া নয়।